টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, ট্যাক্স সিজন চলছে। 2025 সালের এই কর বছরে আইটেমাইজড ফাইলিং এবং আইআরএ অ্যাকাউন্ট কিভাবে আপনার ট্যাক্স ফাইলে প্রভাব ফেলবে এটি নিয়ে আজকে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই দুটো বিষয়ের বাইরে আপনাদের যদি অন্য কোনো বা এই দুটো বিষয়ের মধ্যেও বা এর বাইরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোল্ড এজেন্ট, ফাউন্ডার এবং সিইও কাকাতুয়া এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন এর অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে সংযুক্ত হবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এই শীতের রাত্রি এবং সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং খুব গুরুত্বপূর্ণ আজকে দুটো বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই যে 2025 সালের কর বছরে আইটেমাইজ ফাইলিং এটা আমাদের ট্যাক্স ফাইলে কতটা প্রভাব ফেলবে। সেক্ষেত্রে আপনাকে গোটা দুই প্রশ্ন আপনাকে আগে আমি করে দিতে চাই এবং আপনি নিরবিচ্ছিন্নভাবে আলোচনাটি করবেন যে আইটেমাইজ ডিডাকশনটা আসলে কি, এটা একটু আমাদের জানা দরকার এবং এটি স্ট্যান্ডার্ড ডিডাকশন থেকে মৌলিকভাবে কিভাবে আলাদা, এই একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোন ধরনের ট্যাক্স পেয়াররা বা ট্যাক্স পেয়ারদের জন্য আইটেমাইজ করা বেশি লাভজনক হয়, লো ইনকাম যাদের আছে তাদের নাকি যাদের হাই ইনকাম আছে তাদের। এই দুটো বিষয়ে আপনাকে প্রথমেই প্রশ্ন করে রাখলাম। এরপরে আপনার আলোচনার মধ্যে দেওয়া হয়তো আরও প্রশ্ন আসবে। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আমরা সাধারণত বলে থাকি যে স্ট্যান্ডার্ড ডিডাকশন ভার্সেস আইটেমাইজ ডিডাকশন, এটা কি? এই একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন বনাম আইটেমাইজ ডিডাকশন, এটা কি কোনো যুদ্ধ অথবা এটা কি কোনো গেম যে ভার্সেস কেন, বনাম কেন? এটা এই কারণেই আপনি ডবল ডিপ করতে পারেন না। ইউ ক্যানট টেক বোথ। আইদার আপনাকে স্ট্যান্ডার্ড ডিডাকশন নিতে হবে অথবা আপনি আইটেমাইজ ডিডাকশন নেবেন। এবং ডিডাকশন আমরা সকলেই জানি যে আমার ইনকামকে রিডিউস করতে সাহায্য করে। তো ইনকাম ডিডাকশন দিয়ে আমরা যখন কমিয়ে আনি আমার ট্যাক্স লায়াবিলিটিও কমে আসে। সে ফর এক্সাম্পল, আমার ইনকাম $1,00,000, আমি যদি 20,000 ডিডাকশন নেই তাহলে আমার ইনকাম এসে দাঁড়ালো 80,000 এবং 80,000-এর উপর আমাকে ট্যাক্স রেটে ট্যাক্স যা আসে সেটা পে করতে হবে। ঠিক তেমনি আমি ইনকাম 100,000, আমি যদি 40,000 ডিডাকশন নেই তাহলে আমাকে 60,000-এর উপরে ট্যাক্স পে করতে হবে। তো 80,000 বনাম 60,000, আমরা সকলেই চাইবো ট্যাক্সেবল ইনকাম আমার যতখানি কমে আসে। এখন স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং আইটেমাইজ ডিডাকশন নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে এটা একটা ফ্রি বি, এটার জন্য কিছু করতে হবে না। Everybody gets this deduction. এবছর যারা সিঙ্গেল, সরকার বলে দিচ্ছে, আইআরএস বলে দিচ্ছে, if your income is 100,000 you deduct 15,750. আমাকে কোনো অ্যাকাউন্ট দেখাবার দরকার নেই। If you are married filing joint, তোমরা ডিডাক্ট করো তোমাদের ইনকাম থেকে 33,500।
আমাকে কোনো আইটেম দেখাবার দরকার নাই। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিডাকশন পেতে আমাদের খুব একটা কাঠখড় পোহাতে হয় না, এটা পূর্ব নির্ধারিত। প্রতি বছর এটা কস্ট অফ লিভিং এর জন্য কিছু কিছু করে বাড়ছে, এবং একজন সিঙ্গেল অথবা হেড অফ হাউসহোল্ড অথবা ম্যারিড ফাইলিং জয়েন্ট, ওরা অটোমেটিক এই ডিডাকশনটা পায় ট্যাক্স ফাইলিং এ গিয়ে, বিফোর দে কাম টু দেয়ার ট্যাক্সেবল ইনকাম। এখন আইটেমাইজ ডিডাকশনটা হচ্ছে তারাই করবেন যারা মনে করেন যে আমি সিঙ্গেল 15,750 ডিডাকশন আমি চাই না, আমি চাই এর থেকে বেশি ডিডাকশন। অথবা ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইলাররা যারা 33,500 ডিডাক্ট করতে পারবেন, তারা যদি মনে করেন যে না আমি তো ডিডাক্ট করতে পারবো 40,000 অর মোর, যদি আমি আমার আইটেম গুলোকে একসাথে করি, একত্রিত করি এবং আইটেমাইজ ডিডাকশন ক্লেম করি। এখন আইটেমাইজ ডিডাকশনের জন্য কি কি আইটেম আমরা সাধারণত দেখে থাকি? আচ্ছা, আপনার এই কি কি আইটেমটা আমরা জানবো, তবে তার আগে একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জুয়েল বলছিলাম লং আইল্যান্ড থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমার বোনের জন্য। আমার বোন ইউএস সিটিজেন, সে বাংলাদেশে যাওয়া আসা করে, বিকজ তার হাজবেন্ড এখনো বাংলাদেশে। সো গত বছর জানুয়ারির দিকে তার একটা ছেলে হয়েছে, বাংলাদেশে জন্ম। সেখান থেকে সে কনসুলেট জেনারেল থেকে পাসপোর্ট নিয়েছে এবং এপ্রিল মাসে সে আমেরিকাতে এসেছে বাচ্চাকে নিয়ে। বাট 5 মাস পরে সে আবার বাংলাদেশে চলে গেছে বাচ্চাকে নিয়ে। তার 12,000-এর মতো একটা 1099 আছে। সো সে এখন ওই 1099 নিয়ে বাচ্চাকে দিয়ে ফাইল করবে। প্রশ্ন হচ্ছে সেই বাচ্চার জন্য কি সে চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবে? কারণ সে 6 মাস ছিল না এই দেশে বাচ্চাটা। এটাই আমার প্রশ্ন। আপনি মানে ওই বাচ্চার জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে পারবেন কিনা এই পরিস্থিতিতে, যেহেতু 5 মাস তিনি এখানে ছিলেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ জুয়েল, আপনার প্রশ্ন। ধন্যবাদ জুয়েল ভাই জি, আপনার এই প্রশ্নের জন্য। এটা এই ধরনের প্রশ্নের মুখোমুখি আমরা প্রতিদিনই কম বেশি হই, প্রত্যেকটা ট্যাক্স প্রফেশনাল। এখানে ডিপেন্ডেন্ট দেখাতে হলে কিছু শর্ত আছে এবং সেই শর্তগুলো আমাকে প্রথমে বুঝতে হবে। সেটা হচ্ছে প্রথম, যে যাকে আমি ডিপেন্ডেন্ট দেখাচ্ছি, ক্লেম করছি, সে আমার সাথে সম্পর্কিত হতে হবে। তো আপনার বোনের সন্তান, ছেলে, অতএব সে তো অবশ্যই উনি ক্লেম করতে পারে। দ্বিতীয়টি হচ্ছে তার লিভিং এক্সপেন্সের মোর দেন 50% আমাকে বেয়ার করতে হবে। আমি ধরে নিচ্ছি আপনার বোন ডেফিনেটলি সেটা করেন, অতএব সেখানেও উনি কোয়ালিফাই করেন। নাম্বার 3 হচ্ছে ডিপেন্ডেন্টকে আইদার ইউএস সিটিজেন অথবা ইউএস রেসিডেন্ট হতে হবে। নাম্বার 3, সেটাতেও তিনি আপনার বোনের ছেলে এলিজেবল ফর দ্য ক্রেডিট আপনি খুঁজছেন। নাম্বার 4 হচ্ছে তাকে মোর দেন 6 মান্থস ইউএসএ তে থাকতে হবে, এবং এখানেই হচ্ছে সমস্যাটা। সে 6 মাসের অধিক ইউএসএ তে ছিল না, 5 মাস অতএব ছিলেন। সে আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিটের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না, এবং আপনার বোন শুড নট ক্লেম হিম। আমি শুনেছি আপনি বলেছিলেন যে তাদের ছেলে, যদি তাই হয়ে থাকে, শুড নট ক্লেম হিম অ্যাজ এ ডিপেন্ডেন্ট। অনেক ধন্যবাদ জুয়েল। আশা করি নিশ্চয়ই আপনি প্রশ্নের উত্তরটা খুব সুন্দরভাবে তিনি দিয়েছেন। কি করলে কি কি কারণে পাওয়া যেতে পারে এবং কোন শর্তের ভিত্তিতে পাওয়া যেতে পারে, তার মধ্যে 4টে শর্তের মধ্যে একটি ঘামতি থাকায়
এই খামতিটুকুর জন্য চাইল্ড ক্রেডিটটা পাওয়ার সম্ভাবনা নেই। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন জনাব জুয়েল। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছিলাম যে আইটেমাইজ ডিডাকশনের ক্ষেত্রে কি কি আইটেম যে এখানে আমরা আলোচনা করছিলাম সেটি আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আইটেমাইজ ডিডাকশনের প্রথম আইটেমটা হচ্ছে মেডিকেল এক্সপেন্স, এবং মেডিকেল এক্সপেন্সের মধ্যে আপনার হেলথ রিলেটেড যেই খরচগুলো সেগুলো আপনি ক্লেম করতে পারেন, এবং সেই সাথে হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অথবা লং টার্ম প্রিমিয়াম, যদি আপনি লং টার্ম কেয়ার প্রিমিয়াম আপনি যদি পে করে থাকেন সেই প্রিমিয়ামগুলো এর মধ্যে যোগ করতে পারেন। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে মেডিকেল এক্সপেন্সে ফর এক্সাম্পল আমার ইনকাম $1,00,000 এবং আমার মেডিকেল এক্সপেন্স হয়েছে 10,000, আমি কি পুরো 10,000 ডিডাকশন করতে পারবো আইটেমাইজ ডিডাকশনে গিয়ে? না, আমি পারবো না, যেহেতু প্রথম 7.5% অফ মাই এজিআই নন ডিডাক্টেবল। অর্থাৎ আমার ইনকাম যদি এজিআই যদি 1 লাখ হয়ে থাকে, এজিআই বলতে অ্যাডজাস্টেড গ্রস ইনকাম আমি বুঝাচ্ছি, এবং তার 7.5% হচ্ছে 7,500, তো প্রথম 7,500 ডিডাক্টেড হবে না। অবশিষ্ট যে 2,500 থাকলো সেটা আমি আইটেমাইজে অন্তর্ভুক্ত করতে পারবো এবং আমি সেটা যোগ করতে পারবো। দ্বিতীয় ডিডাকশনটা হচ্ছে প্রপার্টি ট্যাক্স, সেলস ট্যাক্স অথবা স্টেট ইনকাম ট্যাক্স। আমার W2 এমপ্লয়ি হয়ে থাকলে আমার স্টেট ইনকাম ট্যাক্স যেগুলো আমার বেতন থেকে উইথহেল্ড হয়েছে সেগুলো প্রপার্টি ট্যাক্স এবং সেলস ট্যাক্স এর মধ্যে অন্তর্ভুক্ত করা সম্ভব। তো এখানটায় স্পেশালি যারা বিগ স্টেট গুলোতে থাকে, বিগ স্টেট মানে যে সকল স্টেটে ইনকামও বেশি এবং প্রপার্টি ট্যাক্স অনেক হাই। আমরা জানি ক্যালিফোর্নিয়ায়, নিউ ইয়র্কে, ইলিনয় এই ধরনের বিগ স্টেট গুলোতে এদের প্রপার্টি ট্যাক্স অনেক হাই। কানেটিকাটও একটা এই রিচ স্টেট গুলোতে, আমাদের পাশে নিউ জার্সিও তো ট্যাক্স হাই। ট্যাক্স হাই, জি। তো এই ধরনের স্টেট গুলোতে যারা বসবাস করে এবং তারা যদি প্রপার্টি ওন করে দেন তারা হাই ট্যাক্স পে করে থাকে, এবং সেই সাথে তারা তাদের ইনকাম ট্যাক্সও উইথহেল্ড করে থাকে সারা বছর W2-তে। সেগুলো যোগ করে, এটাকে সল্ট বলি আমরা সংক্ষেপে, এই বিগ বিউটিফুল বিলে এই সল্টের উপরে কিন্তু একটা পরিবর্তন আনা হয়েছে, এবং সেটা হচ্ছে প্রিভিয়াসলি এই সল্ট ক্যাপ ছিল 10,000। আপনি যতই পে করেন না কেন আপনি 10,000-এর উপরে এই আইটেমের ডিডাকশন নিতে পারতেন না। কিন্তু নতুন বিগ বিউটিফুল বিল যেটা 2025 থেকে ইন্ট্রোডিউস হয়েছে, এই সল্ট ক্যাপকে বাড়িয়ে 40,000 করা হয়েছে এই ক্যাপটাকে। অর্থাৎ এই রিচ স্টেটগুলোতে যারা থাকে এবং যারা হাই প্রপার্টি ট্যাক্স পে করে থাকে এবং সেই সাথে স্টেট এবং সেলস ট্যাক্সও পে করে, তাদের জন্য কিন্তু একটা সুযোগ উন্মোচন হয়েছে। এখন তারা সকলেই, কেউ আমি জানি ইভেন নিউ ইয়র্কে লং আইল্যান্ডে $25,000 প্রপার্টি ট্যাক্স পে করে। নিউ জার্সিতে, কানেটিকাটে অনেক লোকালিটিতে, অনেক এরিয়াতে 15,000-এর নিচে কোনো প্রপার্টি ট্যাক্স নাই। তো এই সকল স্থানে, ক্যালিফোর্নিয়াতেও একই অবস্থা, ইলিনয়েও একই জিনিস। অতএব এখানে যারা বসবাস করে এবং যাদের প্রপার্টি ট্যাক্স হাই, তারা কিন্তু একটা বিরাট সুযোগ এই বছর আসছে। এতদিন তারা কেউ আইটেমাইজ ফাইল করতে পারেনি এই সল্ট ক্যাপের জন্য, কিন্তু এই প্রপার্টি ট্যাক্স, স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স, সেলস ট্যাক্স, এগুলোর উপর থেকে এই ক্যাপটা
বৃদ্ধি করার কারণে এখন সকলেই কিন্তু উৎসাহিত বোধ করবে যে আইটেমাইজ ফাইল করার জন্য, এবং এটা একটা বড় ডিডাকশন। অনেকে দেখি যে সল্ট ক্যাপের অনেকখানি, অর্থাৎ 30,000-এর মতোই সে ডিডাক্ট করতে পারছে। আমি বেশ কয়েকটা ফাইল করেছি যেখানে দেখলাম যে সল্টের আন্ডারে। নাম্বার 3 আইটেমটা হচ্ছে মর্গেজ ইন্টারেস্ট, অর্থাৎ আপনার ওন হাউস, আপনি বাড়িতে থাকেন এবং আপনি মর্গেজ ইন্টারেস্ট পে করে থাকেন। আপনি যদি ইন্টারেস্ট 2,000 করেও পে করেন মান্থলি, আপনি কিন্তু $24,000 শুধু ইন্টারেস্ট পে করে থাকেন। এর সাথে তো প্রিন্সিপালও দিচ্ছেন, কিন্তু প্রিন্সিপালটা ডিডাক্টেবল নয়, মর্গেজ ইন্টারেস্টটা শুধুমাত্র ডিডাক্টেবল। তো এই 24,000 মর্গেজ ইন্টারেস্টও আপনি যোগ করতে পারছেন। তো যারা প্রপার্টি ট্যাক্স 15,000 দিচ্ছে এবং তাদের স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্সেও যদি আরো অ্যাডিশনাল 10,000 গিয়ে থাকে, 25,000, এবং সেই সাথে মর্গেজ ইন্টারেস্ট 24,000, তো অল টুগেদার দেখা যাচ্ছে 49,000 ডিডাকশন এখানেই এসে গেছে। এবং তার যদি মেডিকেল এক্সপেন্স থাকে, এবং 4 নাম্বার আইটেমটা হচ্ছে চ্যারিটেবল কন্ট্রিবিউশন। চ্যারিটেবল কন্ট্রিবিউশন যারা একটু মিড ইনকাম লেভেলে, ওনারা প্রায়শই করে থাকেন। অনেকে একটু রিলিজিয়াস, তারা মসজিদ, মন্দির, সিনেগগ, চার্চ এইসব জায়গায় ডোনেট করে থাকেন, অথবা অনেকে নট ফর প্রফিট অর্গানাইজেশন গুলোকে ডোনেট করেন। এখানে একটা কথা বলে রাখি, প্রতিবারই আমাকে শুনতে হয়, অনেকে বলে যে বাংলাদেশে অথবা তার নিজ জন্মভূমিতে সে চ্যারিটি করে, সে টাকা পাঠায়, এবং সেই ডিডাকশনটা নিতে পারবে কিনা। না, সেই ডিডাকশনটা নিতে পারবেন না। শুধুমাত্র ইউএসএ তে যদি 501c3 চ্যারিটি, মানে সকল অর্গানাইজেশনকে টাকা দিলেই কিন্তু আপনি এই ডিডাকশনটা পাবেন না। যে সকল অর্গানাইজেশনের আইআরএস এর অ্যাপ্রুভাল আছে 501c3 চ্যারিটি হিসাবে, শুধু তাদেরকেই যদি দিয়ে থাকেন, আপনি চ্যারিটেবল কন্ট্রিবিউশনের ডিডাকশন ক্লেম করতে পারেন। এবং চ্যারিটেবল কন্ট্রিবিউশনের একটা রুল হচ্ছে, আপনি যেই টাকাটা দিবেন অবশ্যই চেষ্টা করবেন সেটা চেকে পে করতে, সেটার একটা রিসিট আপনি রাখবেন, এবং সেই সাথে তাদেরকে বলবেন ওরা যেন একটা চিঠি ইস্যু করে আপনাকে থ্যাংক ইউ দিয়ে ফর ইওর কন্ট্রিবিউশন। আইআরএস অনেক সময় এই 3টা ডকুমেন্টই দেখতে চায় যখন আপনার এই ভেরিফিকেশনের প্রশ্ন উঠবে এই চ্যারিটিটা। তবে এবং চ্যারিটি অবশ্যই এটাও বলে রাখি, এটা কিন্তু আপনার ইনকামের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অনেকের ইনকাম 50,000, সে চ্যারিটি করছে 20,000, এটা সামঞ্জস্যপূর্ণ নয়। তো অতএব আপনার ইনকামের সাথে সেটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেদিকেও আপনার নজর রাখবেন। এই আইটেমগুলো যদি যোগ করতে পারেন, এছাড়াও অ্যাডিশনাল কিছু আইটেম আছে, সেটা হচ্ছে যারা গ্যাম্বলিং করে, অথবা যারা লোটো খেলে এবং লোটো উইনিং আছে, তারা যে পরিমাণ পর্যন্ত তার উইনিং আছে সেই পরিমাণ পর্যন্ত যদি তার সাপোর্টিং ডকুমেন্ট থাকে, তাহলে সে লস দেখাতে পারে এই আইটেমাইজ ডিডাকশনে এসে। তো এটাও দেখবেন আপনারা এই আইটেমটা। আরেকটা আইটেম হচ্ছে চ্যারিটেবল কন্ট্রিবিউশনের মধ্যে অনেকে ইন কাইন্ড কন্ট্রিবিউট করে থাকে, সেটা হচ্ছে ব্যাগ অফ ক্লথস, অথবা যে কোনো আইটেম হতে পারে, হাউস হোল্ড হতে পারে, টয়েস হতে পারে, শুজ হতে পারে, যেটাই আপনারা কন্ট্রিবিউট করেন না কেন সেটার সাপোর্টিং ডকুমেন্টটা রাখবেন, এবং সেটাকেও আপনি ডিডাকশনে আনতে পারেন।
তো এই সকল আইটেম দিয়ে আপনি যখন আইটেমাইজ ডিডাকশনটা ক্লেম করবেন, ডেফিনেটলি আপনার ইনকাম অনেকখানি কমে আসবে। এবং আমি প্রথমেই বলেছি, আইটেমাইজ ডিডাকশন তখনই ক্লেম করবেন যখন দেখবেন যে আপনার আইটেমাইজ ডিডাকশন ইজ হায়ার দেন স্ট্যান্ডার্ড ডিডাকশন। তো এইভাবে আপনি আপনার ট্যাক্স লায়াবিলিটি কমিয়ে আনতে পারেন। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। এক্ষেত্রে আমরা আপনার কাছে একটি প্রশ্ন আমি করতে চাই যে যদি কেউ কোনো ট্যাক্স পেয়ার ভুলক্রমে বা ভুলভাবে যদি আইটেমাইজ এই বিষয়টা করে থাকেন, এতে কি কোনো ধরনের ঝুঁকি আছে, বা যদি ভুলভাবে করে থাকে সেটা সংশোধন করার কোনো সুযোগ থাকে কিনা? রানা ভাই, ট্যাক্স সব সময় সংশোধনী ফাইল করা যায়, অ্যামেন্ড করা যায়। যেমন ধরেন, আমাদের কাছে গত বছর এরকম একটা ফাইল এসেছিল, আমরা করিনি, ফাইলটা বাইরের থেকে করেছিলেন উনি, এবং সেই ফাইলে প্রপার্টি ট্যাক্স, সরি নট প্রপার্টি, মর্গেজ ইন্টারেস্ট ডিডাকশনটাকে, যেটা ছিল 22,000, ভুলবশত সেটাকে 42,000 লেখা হয়েছিল বাই এরর। উনি $22,000 মর্গেজ ইন্টারেস্ট পে করেছেন, কিন্তু ভুলবশত ওটাকে 42,000 লেখা হয়েছিল, এবং উনি আইটেমাইজ ডিডাকশন করে উনি ওনার রিফান্ড পেয়ে গিয়েছিলেন। 1 বছর পর আইআরএস থেকে চিঠি আসে, যেহেতু মর্গেজ ইন্টারেস্ট আমরা যে ক্লেম করি ওই ডকুমেন্টটা হচ্ছে 1098 মর্গেজ। তো 1098 মর্গেজে একটা কপি যেমন ট্যাক্স পেয়ার পায়, আরেকটা কপি কিন্তু আইআরএসও পায়। এবং আইআরএস এর কোনো লোক কিন্তু এটা বসে দেখে না যে উনি কোথায় ভুল করেছেন করেন নাই, এটা কিন্তু কম্পিউটার ম্যাচ হয়, এবং কম্পিউটার ম্যাচ হতে গিয়ে এটা ধরা পড়েছে। ধরা পড়াতে ওরা একটা চিঠি উনাকে ইস্যু করেছে যে তুমি বলছো যে তোমার মর্গেজ ইন্টারেস্ট পেমেন্ট ছিল 42,000, কিন্তু আমরা দেখছি এটা 22,000। তুমি যদি আরো অন্য কোনো লেন্ডারকে পে করে থাকো সেই ডকুমেন্ট পাঠাও। তো ওই চিঠিটা পেয়ে ভদ্রলোক আমাদের কাছে এসেছিলেন, এবং এটা একটা নিহাত ভুল, মানে টাইপও হতে পারে। আমি ওনাকে বলেছিলাম আপনি যার কাছে ফাইল করেছেন তার কাছে যেতে পারেন, উনি এটা ফিক্স করে দিবেন, ফাইলটা অ্যামেন্ড করে দিবে। এবং কিন্তু কোনো কারণে উনি যেতে চাননি, উনি আমাকেই বলেছে এটাকে অ্যামেন্ড করে দেওয়ার জন্য। তো আমি সেটা অ্যামেন্ড করে দিয়েছিলাম, দ্যাটস দ্য এন্ড অফ ইট। ওর জন্য কোনো ফাইলে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে সব সময়ই সংশোধনী করা যায়, এবং সংশোধনীর কিন্তু কোনো ডেডলাইন নাই। এই যে আমরা 25-এর ফাইলগুলো করছি, 15 এপ্রিল ডেডলাইন আছে, কিন্তু 15 এপ্রিল ফাইল করার পর আমি যদি দেখি যে এপ্রিল মাসে অথবা মে মাসে অথবা জুন মাসে আমার কোথাও ভুল হয়ে গেছে, আমার কিন্তু উচিত হবে যে তখন একটা সংশোধনী ফাইল করে দেয়া। তার মানে আপনি যেটা বলছেন যে কেউ যদি ভুল করে থাকে সেটা সংশোধন করার সুযোগ আছে, কারণ ভুল তো ভুলই, মানুষ মাত্রই ভুল হতেই পারে, সুতরাং সেক্ষেত্রে সংশোধনেরও সুযোগ আছে। আমরা শেষ আরেকটি প্রশ্ন আপনাকে করি, একটি বিরতিতে যেতে চাই। ছোট্ট করে বলবেন যে একজন সাধারণ ট্যাক্স পেয়ার কীভাবে আগেভাগেই যে পরিকল্পনা করতে পারেন বা পরিকল্পনা করে বুঝবেন যে কোনটা করলে আইটেমাইজ করবেন না স্ট্যান্ডার্ড ডিডাকশনটা নেবেন, সেটা আগে থেকে তিনি কিভাবে চিন্তা করবেন, ছোট্ট করে বলবেন। ধন্যবাদ। ছোট করে এইভাবেই বলবো যে যে প্রপার্টি ওন করে, সবচেয়ে বড় কথা আপনাকে আইটেমাইজ করতে হলে মেজর যে আইটেমগুলো বলেছি, ধরেন আপনি প্রপার্টি ওন করেন না, আপনি মর্গেজ ইন্টারেস্ট পে করেন না, প্রপার্টি ট্যাক্স পে করেন না, এই দুটো কিন্তু মেজর ডিডাকশন, আইটেমাইজের দুটো মেজর আইটেম। এই দুটো আইটেমই যদি আপনার না থাকে, দেন ইউ আর নট এ ক্যান্ডিডেট ফর আইটেমাইজ ডিডাকশন। আর আপনার যদি এ দুটো থাকে, ধরেন
অনেকেই এসে বলছে পারভেজ ভাই আপনারা বলেন বাড়ি ওন করলে আমি আইটেমাইজ করতে পারবো, তো আমি তো নভেম্বর 2025-এ বাড়ি কিনেছি, আপনি কেন বলছেন আমি করতে পারবো না? উনি নভেম্বরে বাড়ি কিনেছে এবং ডিসেম্বরে উনি মর্টগেজ দেয় নাই, উনি প্রথম মর্টগেজ দিয়েছে জানুয়ারি 2026-এ। তো উনার মর্টগেজ ইন্টারেস্ট নেই আনফরচুনেটলি, এবং 2 মাসের প্রপার্টি ট্যাক্স ওইটাও যৎ সামান্য। অতএব যারা এন্ড অফ দ্য ইয়ারে সে বাড়ি কিনেছে তারাও কিন্তু ক্যান্ডিডেট নন ফর দ্য আইটেমাইজড ডিডাকশন। এছাড়া যারা মনে করে যে আমি অনেক প্রপার্টি ট্যাক্স পে করি, মর্টগেজ ইন্টারেস্ট পে করি, তারা তো অবশ্যই আইটেমাইজ করার কথা ভাববেন অথবা চিন্তা করবেন। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী, বিষয়টি খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেবার জন্য, বিশেষ করে আইটেমাইজ ফাইলিং নিয়ে, এবং সেক্ষেত্রে আমরা কি ধরনের ডিডাকশন পেতে পারি, কি ধরনের রিফান্ড আমাদের বেশি আসতে পারে, বিস্তারিত কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই যারা আমরা 15 এপ্রিলের মধ্যে এই বিষয়ে আমরা যারা ট্যাক্স ফাইল করবে এই বিষয়টির উপর নিশ্চয়ই গুরুত্ব দেব এবং সেইভাবে আমরা আমাদের ট্যাক্স ফাইল করে আমাদের ডিডাকশনটা বাড়িয়ে নিতে পারবো বা রিফান্ডটা বাড়িয়ে নিতে পারবো। অনেক ধন্যবাদ। আমরা একটি বিরতিতে যাব, বিরতির পরে এসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আইআরএ অ্যাকাউন্ট কিভাবে আমাদের ট্যাক্স ফাইলের উপরে প্রভাব ফেলবে সেটি নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভি অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, ফাউন্ডার এবং সিইও কাকাতুয়া এজেন্সি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব পারভেজ কাজী, আমরা আলোচনার একটি বিষয় শেষ করেছি, দ্বিতীয় বিষয়টি একটু কথা বলতে চাই, যদিও সময় কম, তারপরও আইআরএ অ্যাকাউন্ট এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আমেরিকানদের, কর্মজীবী যারা আমরা আছি তাদের জন্য। সেক্ষেত্রে আপনার কাছে একটি প্রশ্ন থাকবে যে আইআরএ কী এবং একজন সাধারণ কর্মজীবী আমেরিকানের জন্য এটি কেন এত গুরুত্বপূর্ণ, এবং ট্র্যাডিশনাল আইআরএ আর রথ আইআরএ এই ট্যাক্সের মধ্যে দৃষ্টিকোণ থেকে মূল পার্থক্যটা কোথায়? জনাব পারভেজ কাজী, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, সম্ভবত মিউট আছে। জনাব পারভেজ কাজী। জি, ধন্যবাদ রানা ভাই। জি, আইআরএ অ্যাকাউন্টটা নিয়ে আমরা সাধারণত আমাদের কাছে যারা ফাইল করতে আসে এবং আমরা দেখি যে তার ফাইলে সুযোগ আছে একটা আইআরএ অ্যাকাউন্ট করার, আইদার তার অথবা তার ওয়াইফের, এবং এই আইআরএ অ্যাকাউন্ট যদি করি তো ডিফারেন্সটা কি হয় আমরা কিন্তু আমাদের ট্যাক্স পেয়ারকে বুঝিয়ে দিই। আমি অনেক সময় দেখলাম যে উনার কোনো 401k প্ল্যান নাই, অথবা থাকলেও উনি মিনিমাল কন্ট্রিবিউশন করেছে, অথবা উনার ওয়াইফের কোনো আইআরএ অ্যাকাউন্ট নাই। তো সে ফর এক্সাম্পল আমি একটা ফাইল করছি, দেখলাম যে ভদ্রলোকের রিফান্ড $3,500। আমি তারপর আইআরএ তে কিছু কন্ট্রিবিউট করে দেখি যে উনার রিফান্ড $6,000 হয়ে গেল, অর্থাৎ $2,500 উনি বেশি পাচ্ছেন। উনি যদি $10,000 উনার এবং উনার ওয়াইফের নামে দুটো আইআরএ করে ওখানটায় টাকাটা রাখেন, মানে 5-5-10,000। আমি তখন ক্লায়েন্টকে বুঝিয়ে বলি যে দেখেন আপনি কিন্তু রাখছেন 10,000, রাখছেন আপনার অ্যাকাউন্টে এবং আপনার কাছে, কিন্তু এই অ্যাকাউন্টের জন্য আইআরএস কিন্তু আপনাকে $2,500 কন্ট্রিবিউট করছে সেই 10,000-এ, আর আপনি কন্ট্রিবিউট করছেন 7,500। তো এই যে এই ডিফারেন্সটা, এটার সুযোগ নেন। এটা আমি দুইটা কারণে করে থাকি রানা ভাই। একটা হচ্ছে বেশিরভাগ আমাদের কর্মজীবী মানুষদের আমি বুঝি তারা অল্প আয় করে, তারা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে টাকা রাখলে তারা চলবে কিভাবে, এটা তাদের একটা দুশ্চিন্তা। এই কারণেই মোস্টলি খুব কম লোকই রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে টাকা রাখে, 401k তে কন্ট্রিবিউট করে, মোস্টলি তারা করতে চায় না। অথবা অনেকে ভাবে যারা ইয়াং, যে তারা মনে করে আমি তো কখনো বুড়ো হব না, এরকম একটা ভাব তাদের মধ্যে থাকে। তো ওর জন্যই আমি খুব রিকমেন্ড করি এবং আমি এনকারেজ করি এই অ্যাকাউন্টগুলো ওপেন করতে, এবং এটা যে ট্যাক্সে একটা বিরাট সাহায্য করে সেটাও আমি কাগজে কলমে দেখিয়ে দিই।
এবং অনেক সময় আমি সাকসেসফুল হই, তারা ফাইলটাকে হোল্ড রাখতে বলে, একটু চিন্তা করে, পরে এসে জানায় যে তারা আইআরএ অ্যাকাউন্ট ওপেন করেছে। এখন সুযোগটা হচ্ছে এই 2025-এর ট্যাক্স ফাইলে অনেকে মনে করে তো 25-এ তো আমি টাকা রাখিনি। আপনি কিন্তু 2025 বছরের জন্য 2026-এর 15ই এপ্রিল পর্যন্ত এই অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং এই বেনিফিটটা পেতে পারেন। আর এবছর আইআরএ তে রাখার লিমিটটা হচ্ছে 7,000 পার পার্সন, এবং যারা 50-এর ঊর্ধ্বে তারা আরো অতিরিক্ত $1,100 দিতে পারে। এটা একটু আলাপ করতে চাচ্ছিলাম, এবং সেই সাথে সংক্ষেপে আমি একটু যদি ট্রাম্প অ্যাকাউন্ট নিয়ে একটু বলতে পারি, রানা ভাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের খুব বেশি সময় নেই, 2-3-4 মিনিট সময় আছে হাতে। জি, আমি সংক্ষেপে ট্রাম্প অ্যাকাউন্ট নিয়ে বলবো যে এটা এই প্রথমবার শুরু হয়েছে। যারা যেই চাইল্ড 2025 পহেলা জানুয়ারির পরে এবং 2028 31 ডিসেম্বরের মধ্যে এই 4 বছরে যেই বেবিরা জন্মগ্রহণ করবে, ট্রাম্প অ্যাকাউন্টে সরকার থেকে $1,000 তাদের অ্যাকাউন্টে জমা করা হবে। এই 1,000 খুব বেশি ইম্পর্টেন্ট না, এটাও একটা রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, তবে এটা ফ্রি মানি কেন না, অবশ্যই এটা নেওয়া উচিত। এছাড়াও যেই চাইল্ড আগে জন্ম নিয়েছে 25-এর আগে, এবং সেই চাইল্ডের জন্য বাবা মা যদি এই অ্যাকাউন্ট ওপেন করতে চায় তারা করতে পারবে, এবং এই অ্যাকাউন্টে বাবা মা প্রতি বছর প্যারেন্ট, গ্র্যান্ড প্যারেন্ট অথবা অন্য কেউ আত্মীয় স্বজন হতে পারে, প্রতি বছর 5,000 করে এই অ্যাকাউন্টে কন্ট্রিবিউট করতে পারবে। 25-এর আগে যে সমস্ত বাচ্চাদের জন্য অ্যাকাউন্ট করা যাবে, তাদের বয়স কোনো সীমাবদ্ধতা আছে কিনা? তারা 18-র নিচে হলেই চলবে, সেটাই। এবং এদের অ্যাকাউন্টে টাকা রাখা যাবে, এবং এটা S&P 500 অথবা এই জাতীয় কোনো একটা ইন্ডেক্স ETF অথবা ফান্ডে টাকাটা রাখা হবে। 18 বছর পর্যন্ত এই টাকাটা ধরা যাবে না। এটার একটাই ক্যাচ, যে টাকাটা ধরা যাবে না, কিন্তু 18 বছরের পরে চাইল্ড যখন অ্যাডাল্ট হবে তখন এই অ্যাকাউন্টটা তার হয়ে যাবে। এখন কিন্তু অ্যাকাউন্টটা হচ্ছে কাস্টোডিয়াল অ্যাকাউন্ট, বাবা মা অথবা গ্র্যান্ড প্যারেন্টের নামে অ্যাকাউন্টটা হবে, বেনিফিশিয়ারি হবে চাইল্ড, কিন্তু চাইল্ড যখন 18 হবে তখন এটা তার হয়ে যাবে, এবং এটা রেগুলার আইআরএ তে পরিণত হবে তখন থেকে। এবং যেই ইমার্জেন্সি ফান্ড রেগুলার আইআরএ তে আপনি উঠাতে পারেন উইদাউট এনি ট্যাক্স কনসিকুয়েন্স, এখানেও তাই আছে। ফার্স্ট টাইম হোম বায়ার অথবা মেডিকেল ইমার্জেন্সিতে অথবা এডুকেশনাল এক্সপেন্সের জন্য আপনি এখান থেকে টাকা উঠাতে পারেন। একটা ছোট সমীক্ষায় দেখা গেছে যে আপনি যদি নিউ বর্ন চাইল্ড হয়ে থাকেন 2025-এর, আপনি যদি $1,000 S&P 500 অথবা এর সমকক্ষ কোনো একটা ইনভেস্টমেন্ট ফান্ডে টাকাটা রেখে দেন, কোনো কন্ট্রিবিউট না করেন, আর কিছু টাকাটা ওখানেই যদি পড়ে থাকে, 65 বছর বয়সে আপনি অলমোস্ট $80,000 সেখান থেকে উঠাতে পারবেন। আর এখানে যে এক্সট্রা কন্ট্রিবিউট করার সুযোগ আছে, বাবা মা কিন্তু কোনো ডিডাকশন পাবে না কন্ট্রিবিউট করার জন্য, এবং সেই সুযোগটা অনেক বাবা মাই তাদের ইচ্ছা অপশনাল, তারা এই বেনিফিটটা নিতে পারে, যে চাইল্ডের জন্য রিটায়ারমেন্টের জন্য কিছু টাকা একত্রিত করলো, এটা ট্যাক্স ফ্রি গ্রোথ হবে। এবং এটার সবচেয়ে বড় যে প্রধান দিকটা হচ্ছে যে চাইল্ড যখন 18 বছর বয়স হবে, সে এটাকে কনভার্ট করতে পারবে রথ আইআরএ তে। আপনি একটু আগে প্রশ্ন করেছিলেন ডিফারেন্স কি আইআরএ এন্ড রথ আইআরএ, ট্র্যাডিশনাল আইআরএ এবং রথ আইআরএ। ডিফারেন্সটা হচ্ছে আপনি যদি রথ আইআরএ তে টাকা রাখেন এবং সেই টাকা যদি 6 বছরের অতিরিক্ত থাকে,
এই টাকাটাকে আপনি যখন এনক্যাশ করবেন আপনাকে কোনো ট্যাক্স পে করতে হবে না, এটা ফ্রি মানি। আপনি রেগুলার ট্র্যাডিশনাল আইআরএতে যখন টাকা রাখবেন, টাকার গ্রোথ, রথ আইআরএতেও টাকার গ্রোথ ট্যাক্স ফ্রি। কিন্তু রেগুলার আইআরএ থেকে যখন আপনি টাকা উইথড্র করবেন এবং আপনার বয়স যদি 59.5 কম হয়, আপনি কিন্তু 10% পেনাল্টি দিবেন। এবং সেই সাথে আপনি যে টাকাটা উইথড্র করবেন, যেই অতিরিক্ত অ্যামাউন্টটা, সেটা ট্যাক্সও আপনাকে পে করতে হবে। কিন্তু রথ আয়ের বেনিফিট হচ্ছে এটা ট্যাক্স ফ্রি কন্ট্রিবিউশন না, কিন্তু এই টাকাটা 6 বছরের অধিক সময় যদি আপনার অ্যাকাউন্টে থাকে, আপনি যখন এই টাকাটা উঠিয়ে নেবেন, এটা কিন্তু ট্যাক্স ফ্রি। এই টাকাটার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে না। ফর এক্সাম্পল, আপনি 10,000 টাকা রথ আইআরএতে রেখেছেন, 6 বছর পর এটা 30,000 হয়েছে। আপনি 30,000 যখন উঠায় নিচ্ছেন, আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। পক্ষান্তরে আপনি $10,000 ট্র্যাডিশনাল আইআরএতে রেখেছেন, 6 বছর পর এটা 30,000 হয়েছে। এই টাকাটা যখন আপনি উইথড্র করবেন, এই যে এটার গেইন 20,000, এটার উপরে আপনাকে ট্যাক্স পে করতে হবে। এই হচ্ছে ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল আইআরএ এন্ড রথ আইআরএ। তার মানে সেক্ষেত্রে আমাদেরকে সঞ্চয়ের জন্য ট্র্যাডিশনাল থেকে রথ আইআরএতে সঞ্চয় করাটাই বোধহয় বেশি উত্তম, ভালো। না, কিন্তু রথ আইআরএতে যখন আপনি টাকা রাখবেন, তখন কিন্তু আপনি ট্যাক্স ডিডাকশন পাবেন না। আচ্ছা, ট্র্যাডিশনাল আইআরএতে টাকাটা রাখলেই আপনার ট্যাক্স লায়াবিলিটি কমে আসবে। তার মানে প্লাস মাইনাসে একই অবস্থা হয়। গণিতের অঙ্কে যদি আমরা যাই, দেখা যাবে যে একই অবস্থা হচ্ছে। এটা এখন অনেক পাওয়া যাচ্ছে, সময় এটা তখন ধরে নেওয়া হয় এখন যেই ট্যাক্স রেট আপনি দিচ্ছেন, আপনার ভবিষ্যৎ ট্যাক্স রেট হায়ার হবে, বেড়ে যেতে পারে, বেড়ে যাবে। অতএব আপনি যদি ভবিষ্যতে ট্যাক্স থেকে বাঁচতে পারেন, ওটাই বুদ্ধিমানের কাজ। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। যতটুকু সম্ভব আমাদের সময়ের মধ্যে আমরা আলোচনা করেছি। আরও অনেক প্রশ্ন ছিল, সেগুলো হয়তো অন্যদিন আমরা করব। আমরা যেহেতু সময়ের দড়িতে বাধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হবে। জনাব পারভেজ কাজী, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আপনি সাধারণত স্টুডিওতে আসেন, সে কারণে এত ব্যস্ততার কারণে আসতে পারেননি। সুতরাং তারপরেও যে চমৎকার করে আলোচনা করেছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন এর অগণিত দর্শক শ্রোতা যারা আমাকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এর মধ্যে সাইমা হোসেন, আপনি একটি প্রশ্ন করেছিলেন, কিন্তু আপনি ওই বাংলা কথাগুলো ইংরেজিতে লিখেছেন, কিন্তু প্রশ্ন সেই লেখাটা আমরা ঠিক বুঝতে পারিনি আপনি কি বলতে চেয়েছেন। এ কারণে আপনার প্রশ্নটির উত্তর দিতে পারছি না বলে সাইমা হোসেন দুঃখিত। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে ছোট্ট একটি ঘোষণা দিয়ে শেষ করতে চাই যে আমরা সবাই জানি বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কারণে এই উপলক্ষে নির্বাচন পরবর্তী সময়ে আমাদের এই নিউ ইয়র্ক সময় বেলা 11টা থেকে রাত 1টা পর্যন্ত এই নির্বাচনের উপরে সামগ্রিক ফলাফল বিশ্লেষণ থেকে শুরু করে রাজনৈতিক অবস্থান সব কিছুই আমরা তুলে ধরবো আপনাদেরকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের এক স্পেশাল কিছু কথাবার্তা নিয়ে, বা স্পেশাল আওয়ার ডেমোক্রেসিতে আমরা তুলে ধরবো। আশা করি আপনারা এই সকাল থেকে রাত অবধি যে বিশ্লেষণগুলো আমরা করব সেগুলো আপনারা দেখবেন এবং বিশ্লেষণ করতে পারবেন যে বাংলাদেশের আগামী রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।